হরিদ্বারের তৃতীয় দিনে আমরা হরিদ্বার সহ ভারত সেবাশ্রম সংঘকে কয়েকদিনের জন্য বিদায় জানিয়ে বেরিয়ে পড়েছিলাম। আশ্রম থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে এগিয়ে চললাম বাল্মীকি চকের দিকে। আজ আমরা যাব দেবপ্রয়াগ। দেবপ্রয়াগ হলো ভাগীরথী ও অলকানন্দা নদীর সঙ্গমস্থল। তবে যাবার পথে দুটো বিখ্যাত তীর্থস্থান আছে, সেগুলো ঘুরে দেখে যাব। আপনাদের সাথে গল্প করতে করতে আমরা পৌঁছে গেছি বাল্মীকি চকে। এখানে বিভিন্ন ধরনের যানবাহন রয়েছে। আমরা আজ প্রথমে দেখতে যাব নীলকণ্ঠ মহাদেব মন্দির। সেজন্য আমাদেরকে ঋষিকেশে প্রথমে পৌঁছাতে হবে। তাই আমরা প্রত্যেকে 60 টাকায় ভাড়ায় অটোতে উঠে পড়লাম ঋষিকেশ যাওয়ার জন্য। অটো খুব তাড়াতাড়ি ছেড়ে দিল। এই পথ দিয়েই কিন্তু আমরা আগের দিন ঋষিকেশ ভ্রমণে এসেছিলাম, সে ভিডিও তো আপনাদেরকে দেখিয়েছি। এখন আমরা চলেছি হরিদ্বার ঋষিকেশের হাইওয়ে ধরে। গত পর্বেই জানিয়েছিলাম হরিদ্বার থেকে ঋষিকেশের দূরত্ব 25 কিলোমিটার। সময় লাগে প্রায় 40 থেকে 45 মিনিটের মতন। ঋষিকেশে যাবার পথে আপনাদেরকে জানিয়ে রাখি, নীলকণ্ঠ মহাদেব মন্দির যাবার জন্য আমরা এই অটো করে নামব ঋষিকেশে। সেখান থেকে অন্য গাড়ি করে যাব নীলকণ্ঠ মহাদেব মন্দির। আপনারা চাইলে গাড়ি রিজার্ভ করেও একবারে নীলকণ্ঠ মহাদেব মন্দির যেতে পারেন। সেক্ষেত্রে খরচ তুলনামূলক অনেকটাই বেশি হবে, তবে যাবার পথ কিন্তু এই একই। আপনাদের সাথে আবার গল্প করতে করতে অনেকটা পথ চলে এসেছি। ঋষিকেশের পথের দুধারে সৌন্দর্য আমার দারুণ লাগে। দূরে পাহাড়, কখনো দুধারে ফাঁকা ফাঁকা জমি, শান্ত পরিবেশ। আবার কখনো শহরের পরিবেশ চোখে পড়ে। বলতে পারেন বিভিন্ন রূপে সাজানো এই পথ। অটো এসে দাঁড়িয়ে পড়ল ত্রিবেণী ঘাটের কাছের বাস স্ট্যান্ডে। আমরা এখানেই নেমে পড়লাম, কারণ নীলকণ্ঠ মহাদেব মন্দির যাবার জন্য শেয়ার গাড়ি এখান থেকেই আমরা পাব। এদের মধ্যে একজন ড্রাইভারের সাথে কথা বলে দামাদামি করে 200 টাকার বিনিময়ে যাওয়া ও আসার চুক্তি করে গাড়িতে উঠে বসলাম। গাড়িতে অনেকেই আগে থেকে বসেছিল। গাড়িতে প্যাসেঞ্জার ভর্তি হতে সময় লাগলো না, গাড়ি ছেড়ে দিল। এখন আমরা চলেছি চন্দ্রভাগা নালার ওপরের ব্রিজ দিয়ে। দেখলাম গাড়ির যাত্রীরা সকলেই কলকাতা থেকে এসেছে মহাদেব মন্দির দর্শন করতে যাবে বলে। কিছুক্ষণের মধ্যে গল্প জমে উঠল। জানলাম কে কোথা থেকে এসেছে। পরিচয় পর্ব সেরে আমি বাইরে চলার পথে মন দিলাম। আবার সেই সবুজে ঘেরা পরিবেশ চোখে পড়ল। বেশ কিছুটা রাস্তা পেরিয়ে আসার পর এবারে আমাদের গাড়ি ঋষিকেশ ছাড়িয়ে নীলকণ্ঠ মহাদেব ব্রিজ পেরিয়ে এগিয়ে চলল নীলকণ্ঠ মহাদেব মন্দিরে যাওয়ার রাস্তা ধরে। এ পথের প্রাকৃতিক শোভা অসাধারণ। বাদিক থেকে ধীর গতিতে বয়ে চলেছে মা গঙ্গা। মুগ্ধ চোখে পথের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে এগিয়ে চললাম। খুবই নিস্তব্ধ এ পথ। লোকজন তো দূরের কথা, খুব বেশি গাড়ি ঘোড়াও চোখে পড়ছে না। ঋষিকেশ থেকে নীলকণ্ঠ মহাদেব মন্দিরের দূরত্ব প্রায় 32 কিলোমিটার। ড্রাইভার দাদা জানিয়েছেন সময় লাগবে 1.5 ঘন্টা মতো। অনেকটা পথ আসার পর খেয়াল করলাম পাহাড়ি রাস্তা এবারে ক্রমশ সরু হচ্ছে। তখন ডান দিকে পাহাড়ের দেওয়াল আর বাঁদিকে গভীর খাদ। মনে কিছুটা ভয় হচ্ছে, তবে আপনাদেরকে এই পথে যেতে জানিয়ে রাখি, আপনারা যদি আমাদের মতোই ঋষিকেশ দিয়ে শাটল গাড়ি করে আসেন তবে ভালো করে দামাদামি করে তবেই উঠবেন। এখানকার ড্রাইভার দাদারা যার কাছ থেকে যেমন খুশি ভাড়া নেয়। আমাদের গাড়িতেই তো দেখলাম কেউ উঠেছে 250 টাকায়, কেউ আবার 300 টাকায়, আর আমি 200 টাকায়। যাব কিন্তু সেই একই জায়গায়। এই জায়গায় অনেকগুলো গাড়ি পরপর দাঁড়িয়ে থাকতে দেখে বুঝতে পেরেছিলাম আমরা মন্দিরের কাছাকাছি চলে এসেছি। ঠিক তাই নেমে পড়লাম সবাই মিলে গাড়ি থেকে। ড্রাইভার দাদা 1 ঘন্টা সময় বেঁধে দিল ফিরে আসার জন্য। হাঁটতে হাঁটতে এগিয়ে চললাম নীলকণ্ঠ মহাদেবের কাছে পৌঁছানোর জন্য। আমার অনেক দিনের ইচ্ছা ছিল, সেই ইচ্ছা পূরণের লক্ষ্যে এগিয়ে চলেছি। কিছুটা পথ হেঁটে আসার পর দুধারে পুজোর উপকরণ সহ অনেক ধরনের দোকান রয়েছে পরপর সারি দেওয়া। এখানে 50 টাকা থেকে পুজোর উপকরণ পাওয়া যায়। আমরা মহাদেবকে পুজো দেওয়ার জন্য এখান থেকেই ডালা কিনে নিলাম। বেশ অনেকটা পথ নিচের দিকে নামতে হবে।
তাই চলুন দুধারে দোকানপাট দেখতে দেখতে এগিয়ে যাই। সরু রাস্তা ধরে বেশ কিছুটা পথ আসার পর দূর থেকেই দেখতে পেলাম নীলকণ্ঠ মহাদেবের মন্দির। ওই দেখুন, কাছাকাছি চলেই এসেছি। বাকি পথটুকুও চলুন এগিয়ে যাই। অবশেষে পৌঁছে গেলাম নীলকণ্ঠ মহাদেব মন্দির চত্বরে। প্রথমেই অফিসে ঢুকলাম, কথা বলে জানলাম মূল মন্দিরের গর্ভগৃহে ফটোগ্রাফি নিষিদ্ধ। তাই ইচ্ছা থাকলেও আপনাদেরকে গর্ভমন্দির দেখানো সম্ভব হলো না। পুজো দেওয়ার জন্য এগিয়ে চললাম। যেতে যেতে দেখলাম একটা জায়গায় একটা পাইপের জলে অনেক ভক্তরা স্নান করছে। শুনলাম এটা পাহাড় থেকে আসার ঝর্ণার জল। বৃষ্টির সময় এখানে অনেক জলধারা থাকে। এখানে স্নান করে অনেক ভক্ত মহাদেবের পুজো দিয়ে থাকে। মন্দিরের ভেতরে প্রবেশ করলাম পুজো দেওয়ার জন্য। খুব ভালো পুজো দিলাম। দেখলাম ভেতরে 6 ফুট উঁচু মনোলিথ শিবলিঙ্গ রয়েছে। মহাপূর্ণ ভূমিতে এসেছি আজ। পুজো দেওয়ার পর মন্দির চত্বরটা ভালো করে ঘুরে দেখলাম। এই মন্দির বহু বহু বছর আগে তৈরি হয়েছিল। মন্দিরের উপরের দিকটা দেখুন, পিরামিড আকারে তৈরি। মন্দিরের বাইরের দেওয়ালে দেখবেন সমুদ্র মন্থনের বিভিন্ন চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। এই মন্দিরের পৌরাণিক গুরুত্ব হল সমুদ্র মন্থনের সময় অমৃতের কলসির সাথে কালকূট নামক বিষাক্ত বিষও উঠেছিল, যে বিষ স্বর্গ মর্ত্য পাতালের ধ্বংসের কারণ হয়ে উঠবে। তাই বিশ্ব সংসারকে বাঁচাতে মহাদেব সেই বিষ নিজের কণ্ঠে ধারণ করেছিলেন। বিষের জন্য মহাদেবের কণ্ঠ নীলবর্ণ হয়ে যায়। তখন সেই বিষক্রিয়া থেকে মুক্তি পেতে মহাদেব এখানেই বহু বছর তপস্যা করেছিলেন। তপস্যা সিদ্ধি লাভ করে সেই বিষক্রিয়া থেকে মুক্তি পেয়েছিলেন। তাই এই মন্দিরের নাম হয়েছিল নীলকণ্ঠ মহাদেব মন্দির। এখানে শ্রাবণ মাসে প্রচুর ভক্ত আসে মহাদেবের দর্শন করতে। বেশ বড় এলাকা নিয়ে গড়ে উঠেছে এই মন্দির চত্বর। এই সময় তুলনামূলক ভিড় কমই আছে। মহাদেবের পুজো দিয়ে মন্দির চত্বর ভালো করে ঘুরে দেখে বেরিয়ে পড়লাম ফেরার জন্য। ওই একই পথে আমাদের গাড়ির কাছে ফিরে এসে দেখলাম তখনও 1 ঘন্টা বাজতে 15 মিনিট বাকি। মেন রাস্তার পাশে দাঁড়িয়ে দূরের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে গাড়ির অন্য যাত্রীদের জন্য অপেক্ষা করতে লাগলাম। রাস্তার দুধারে খাবারের জন্য অনেক দোকান চোখে পড়ল। সবাই চলে এলে নির্দিষ্ট সময় গাড়ি আবার ঋষিকেশের উদ্দেশ্যে রওনা হলো। তবে ফেরার পথে ভরমপুরি পুলের ওপর থেকে গাড়িতে যখন আসছিল তখন সামনের পাহাড়ের অপরূপ সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে গেলাম। গাড়ির মধ্যে থেকেই অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। ঘন্টা দেড়েক এইভাবে চলার পর আবার ঋষিকেশে এসে নেমে পড়লাম। এবারে খোঁজ করতে করতে চলে এলাম ঋষিকেশের, যেখান থেকে দেবপ্রয়াগের দিকে যাবার বাস ছাড়ে। বাস স্ট্যান্ডে বাসও পেয়ে গেলাম। এবারে বাসে করে চললাম আর এক তীর্থ ভ্রমণে। এবারে আমরা দেখতে চলেছি বশিষ্ঠ মুনির সাধনা স্থল। পাহাড়ের সৌন্দর্য সব জায়গাতেই সুন্দর। চললাম বাসে করে প্রাকৃতিক রূপ দেখতে দেখতে। ভাবছিলাম প্রতি বছর উত্তরাখণ্ডে এই যে এত মানুষ ছুটে আসে তার 2টো কারণ। এক, উত্তরাখণ্ড হলো দেবতাদের বাসভূমি, অনেক বিখ্যাত মন্দির আছে এখানে, আর আছে অসম্ভব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য। এই দুয়ের মেলবন্ধনে উত্তরাখণ্ড পরিপূর্ণ। ঋষিকেশ থেকে বশিষ্ঠ মুনির আশ্রমের দূরত্ব 22 কিলোমিটার। একের পর এক পাহাড়কে পেছনে ফেলে বাসে করে আমরা এগিয়ে চলেছি। প্রায় 45 মিনিট পরে এসে নেমে পড়লাম গুল্লার স্টপেজে। বাস আমাদের যে ফুটে নামিয়েছে তার ঠিক উল্টো ফুটেই তাকিয়ে দেখলাম বশিষ্ঠ মুনির আশ্রমে যাবার প্রবেশদ্বার। সাবধানে রাস্তা পেরিয়ে প্রবেশদ্বার দিয়ে ভেতরে ঢুকে পড়লাম। আশ্রমটা গঙ্গা নদীর তীরবর্তী অঞ্চলেই কিন্তু গড়ে উঠেছে, তাই বুঝতেই পারছেন
মূল রাস্তা থেকে অনেকটাই নিচের দিকে নেমে যেতে হবে আমাদের। আশ্রমে যাবার জন্য সুন্দর ঢালু রাস্তা তৈরি করা রয়েছে। বেশ মজা করেই নামতে লাগলাম। ঘন জঙ্গল নয়, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন চারদিক। গাছেদের জন্য পুরো রাস্তাটা ছায়াযুক্ত, সাথে ঠান্ডা হাওয়া। হেঁটে যেতে এ পথে দারুণ লাগছে। কী যে অনুভূতি, যদি কখনো আসেন এ পথে তবেই বুঝতে পারবেন। কিছু দূরে নেমে দেখলাম আমি তপবনে চলে এসেছি। কি সুন্দর শান্ত পরিবেশ। রাস্তার দুধারে ছোট বড় কত রকমের গাছ রয়েছে। এখানে একদিকে গোমাতা পালন দেখতে পেলাম। লোকজনের দেখা এখনো পাইনি। পাখিদের ডাক শুনতে পাচ্ছি, আর পাতা ঝরা রাস্তা দিয়ে হেঁটে যেতে যেতে দেখলাম একদিকে চাষের জমির রেলিং দিয়ে ঘেরা রয়েছে। আরও কিছু দূর হেঁটে আসার পর তবেই কয়েকজনের দেখা মিলল। চলে এসেছি বশিষ্ঠ মুনি যেখানে তপস্যা করতেন সেই গুহার কাছে। এই হলো সেই পুণ্যভূমি। পুরো জঙ্গলে ঘেরা তপবনের পরিবেশ। এই আশ্রম 84 কুঠিয়া নামেও কিন্তু পরিচিত। গুহার ভেতরে প্রবেশ করলাম, কিন্তু ফটোগ্রাফি করতে দিল না। তাই বশিষ্ঠ মুনি যে বেদিতে বসে তপস্যা করতেন সেই স্থানটি আপনাদেরকে দেখাতে পারলাম না। বশিষ্ঠ মুনি ছিলেন সপ্ত ঋষির এক ঋষি, যিনি বিভিন্ন স্থানে আশ্রম তৈরি করে তপস্যা করেছিলেন। তার মধ্যে এটি হলো একটি, যেখানে তিনি তার স্ত্রী অরুন্ধতির সাথে তপস্যা করতেন। বশিষ্ঠ মুনি আশ্রমটা ভালো করে দেখে এবারে চলুন আপনাদেরকে নিয়ে যাই মা অরুন্ধতী তপস্যা স্থল দেখাতে। আমাদের এবারে কিন্তু গঙ্গার তীরে নেমে যেতে হবে। এখানে বেশ বড় বড় পাথরের উপর দিয়ে সাবধানে পথ চলতে হয়। আমার সামনে দুজন বিদেশিনীকে অরুন্ধতী মায়ের সাধনা স্থলের দিকে যেতে দেখলাম। আমরাও অনেকটা পথ পেরিয়ে এবারে পৌঁছে গেলাম অরুন্ধতী মায়ের সাধনা স্থলে। এই গুহার মধ্যেই কিন্তু মা অরুন্ধতী তপস্যা করতেন বলে জানা যায়। গুহাটি দেখে বুঝতেই পাচ্ছেন বহু পুরনো দিনের এই গুহা। সিঁড়ি পেয়ে এগিয়ে চললাম গুহার ভেতরে প্রবেশ করার জন্য। খুব ছোট পথ। কাছে এসে গুহাতে বসলাম। দেখলাম বেদিতে ছোট আকারের মহিষাসুর মর্দিনী মূর্তি আছে, আরও কিছু ফটোও রয়েছে। ভীষণ শান্ত পরিবেশ। বেদির কাছে কিছুক্ষণ বসে থাকলাম। অদ্ভুত এক অনুভূতি হচ্ছিল মনে। এই অনুভূতি বলে বোঝানো যাবে না। কিছুক্ষণ বসার পর সকলকে ভেতরে আসার সুযোগ করে দেওয়ার জন্য গুহার ভেতর থেকে বেরিয়ে এলাম। এখানে এসে কিন্তু বেশ কয়েকজনের সাথে দেখা পেলাম। তাদের সাথে কিছুটা গল্প করে এবারে আমি এগিয়ে চললাম গঙ্গা মায়ের জলধারার দিকে। অসাধারণ পরিবেশ চারদিকে, তার সাথে গঙ্গা মায়ের শান্ত রূপ ধীর গতিতে বয়ে চলা। এই যেন অন্য এক রূপ এনে দিয়েছে এই পরিবেশে। আমি পাথরের ওপরে পা দিয়ে দিয়ে জলধারার কাছে চলে এলাম। খুব ভালো লাগছে মনটা। বেশ কিছুক্ষণ ধরে উপভোগ করলাম এখানকার স্বর্গীয় পরিবেশ। একটা বড় পাথরের ওপর কিছুক্ষণ বসে রইলাম। চোখের পলক যেন পড়তে চায় না। অনেকক্ষণ থাকার পর এবারে উঠে এলাম উপরে। আবার বশিষ্ঠ মুনির গুহায় প্রণাম জানিয়ে ফেরার পথ ধরলাম। একই পথে চললাম রাস্তার ওপরে ওঠার জন্য। তবে ওঠার সময় কিন্তু পথটা বেশ চড়াই মনে হলো। আস্তে আস্তে চলে এলাম মেন রাস্তায়। কিছুক্ষণ বাসের জন্য অপেক্ষা করতে থাকলাম। কিছুক্ষণের মধ্যে বাস পেয়ে গেলাম। বাসে উঠে দেখলাম বেশ ফাঁকাই রয়েছে। সিটে বসে আবার তাকিয়ে রইলাম পথের দিকে। চলেছি আর একটা তীর্থক্ষেত্র ভ্রমণে। বাসে একের পর এক বাঁক পেরিয়ে সামনের দিকে এগিয়ে চলেছি। হিমালয়ের সৌন্দর্য দেখতে দেখতে আমরা অনেকটা পথ চলে এলাম। আজকে প্রথম দুটো তীর্থস্থান সুন্দরভাবে দর্শন করতে পেরে মনটা বেশ খুশি ছিল। আজকে আমাদের এই ভিডিও আপনাদের কেমন লাগছে
কমেন্ট বক্সে কমেন্ট করে জানালে ভীষণ খুশি হব। বশিষ্ঠ মুনি আশ্রম থেকে দেবপ্রয়াগের দূরত্ব প্রায় 50 কিলোমিটারের কাছাকাছি। বাসের কন্ডাক্টর 1.5 ঘন্টা পর আমাদেরকে নামিয়ে দিল দেবপ্রয়াগের বাজারের কিছুটা আগে। কারণ আমাদের ঠিকানা তখন কেদারনাথ বদ্রীনাথ মন্দির কমিটির গেস্ট হাউস। সামান্য এগিয়ে এসে দেখতে পেলাম গেস্ট হাউসে যাবার গেট। আবার অনেকটা পথ নিচের দিকে নেমে যেতে হবে গেস্ট হাউসে যাবার জন্য। চলুন দেখবেন কত সুন্দর পরিবেশে এই গেস্ট হাউস গড়ে উঠেছে। তবে এখানকার সিঁড়িগুলো বেশ খাড়া, সাবধানে নামতে হবে। গঙ্গা মায়ের গর্জন শুনতে পাচ্ছি, আর দূরের পাহাড়ের ওপরে শহরের পরিবেশ অসাধারণ লাগছে। একটু সময় দাঁড়িয়ে আমি তো সেদিকে তাকিয়েই রইলাম। তারপর আবার এগিয়ে চললাম। হাঁটতে হাঁটতে চলে এলাম গেস্ট হাউসের গেটের সামনে। চলুন আগে ঘরের একটা ব্যবস্থা করি। অফিসের সাথে কথা বলে খুব সুন্দর একটা ঘরের ব্যবস্থা করা হলো। ঢুকে পড়লাম আমাদের 2 দিনের থাকার ঘরে। খুব সুন্দর সাজানো গোছানো বেডরুম, অ্যাটাচ টয়লেটও রয়েছে। রুমটা আমার দারুণ পছন্দ হয়েছে। অফ সিজনে ভাড়া অনেক কম থাকে। প্রতিদিনের ভাড়া নিয়েছিল 250 টাকা করে। ঘরে ঢুকে এবারে কিন্তু একটু ক্লান্তি অনুভব করলাম। কিছুক্ষণ রেস্ট নিলাম। তারপর যখন একটু ফ্রেশ অনুভব করলাম, মন কিন্তু আর ঘরে থাকতে চাইল না। এসে দাঁড়ালাম রেলিং দেওয়া চাতালে। কি অপূর্ব দৃশ্য সামনে! আমাদের চোখের সামনেই রয়েছে সেই মাহাত্ম্যপূর্ণ সঙ্গমস্থল, যেখানে ভাগীরথী আর অলকানন্দার মিলন ঘটেছে। এখান থেকে গঙ্গা নামের উৎপত্তি হয়েছিল। আর তার সামনের পরিবেশটা দেখতে যে কি ভালো লাগছে তা ভাষায় বোঝাতে পারবো না। মনে হচ্ছে আমি যেন স্বর্গীয় পরিবেশে দাঁড়িয়ে আছি। এখানকার ঠান্ডা বাতাস মন প্রাণ জুড়িয়ে দিল। কিছুক্ষণের মধ্যেই সব ক্লান্তি ভুললে শরীর ও মন দুই চাঙ্গা হয়ে উঠল। গঙ্গার ওপারে রয়েছে রঘুনাথ মন্দির সহ আরও অনেক মন্দির, আর আছে সঙ্গমে পৌঁছানোর সুযোগ। তবে আজ নয়, আগামীকাল দর্শন করব সেসব। আমি এই সুন্দর পরিবেশে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি। আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। দেখা হবে আগামী পর্বে। সকলে ভালো থাকুন। শুভরাত্রি।